সুপ্রিম নির্দেশের পর আমরাই দেখিয়েছিলাম আসানসোলের এক দম্পতি, তাদের দুজনের চাকরি গিয়েছিল আর তাদের সন্তান দুরারোগ্য রোগে ভুগছে। কি হবে, চোখের জল বাঁধ মানছিল না। আজকে সুপ্রিম রায়ে সেই আসানসোলের দম্পতির মুখে কিছুটা হলেও স্বস্তি। এমএ ফাইলের পক্ষে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন তাতে করে আমরা সাময়িক আশ্বস্ত হয়েছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই 16 প্যানেলে ছিলাম। দুজনেই চাকরি হঠাৎ করে মাঝপথে চাকরিহারা হওয়াতে আমার মেয়ের ট্রিটমেন্ট কিভাবে করাবো সেটা আমরা ভেবে পাচ্ছিলাম না, কি খাবো সেটাও বুঝতে পারছিলাম না। এখন কিছুদিনের জন্য আমরা সেই জিনিসগুলো করতে পারবো। আর আরামবাগের স্কুল শিক্ষক তিনিও স্বস্তিতে, কারণ ডিসেম্বর পর্যন্ত তো চাকরি যাচ্ছে না। চাকরি যাওয়ার কথাই নয়, যোগ্য হলে তো চাকরি যাওয়ারই কথা নয়, বেতনটাও তো পাবেন। সেই আরামবাগের শিক্ষকের মুখেও এখন স্বস্তি। আজকে সুপ্রিম কোর্টের রায় আমরা খানিকটা স্বস্তি বোধ করলেও পুরোপুরি স্বস্তি হতে পারছি না। আমরা সেদিনই পুরোপুরি স্বস্তি বোধ করবো যেদিন আমরা পূর্ণাঙ্গ সময়ের জন্য বিদ্যালয়ে যেতে পারবো। তবে এরপরে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার যাতে করে উদ্যোগ নিয়ে ওএমআর ইমেজগুলো ওয়েবসাইটে পাবলিশ করে এবং যোগ্য অযোগ্যের তালিকা সার্টিফাই করে রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টের কাছে সুন্দর করে তুলে আনতে পারে, যাতে করে সুপ্রিম কোর্ট সেটাতে আশ্বস্ত বোধ করে। সুপ্রিম নির্দেশে চাকরিহারাদের একটা বড় অংশ স্কুলে যেতে পারবেন। 31শে ডিসেম্বর পর্যন্ত অন্তত স্কুলে যাওয়া, বেতন পাওয়া। এতে খুশি এই রায়ে, এই নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পরবর্তীকালে ভবিষ্যতে তাদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত স্বস্তি। এটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। অনেকে বলছেন 2026-এ যাবে। 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়। এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। যোগ্য শিক্ষাকর্মীদের, অর্থাৎ যারা চাকরি হারাদের বড় অংশ, তাদের পাশে থাকার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কাজে ফেরারও অনুরোধ করলেন তিনি। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে, কিন্তু এই স্বস্তি সাময়িকই। কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের, ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই। আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব। আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত। আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে, আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত। যোগ্য অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি, ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব। আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে যোগ্য অযোগ্য বাছাই করা আগে দরকার। দেখুন কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুপ্রিম কোর্টে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ বহাল থাকবে। চাকরিহারাদের আজকে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। না, চাকরিহারাদের দিয়েছে নাকি যোগ্যদের দিয়েছে? যোগ্য যে চাকরিহারা, এতদিন আমরা শুনছিলাম যোগ্য অযোগ্য এদেরকে নাকি বাছা যাচ্ছিল না, সেগ্রিগেট করা যাচ্ছিল না। আজকে আবার শুনলাম যোগ্যদের দিয়েছে। আমরা কোর্টের রায় ওয়েলকাম করব, কিন্তু যোগ্য অযোগ্য এই ভাগটা হওয়া সবার আগে দরকার, কারা যোগ্য আর কারা অযোগ্য। আর বিভিন্ন স্কুলে শিক্ষা সংকট আমরা তুলে ধরেছিলাম, বিভিন্ন স্কুলে বিজ্ঞান বিভাগে শিক্ষা সংকট আমরা তুলে ধরেছিলাম। বানারহাটে বা বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে এখন স্বস্তি ফিরেছে, কারণ হয়তো আগামীকাল থেকে যাদের চাকরি গিয়েছিল, চাকরি হারা, তারা যাবেন। অন্তত তারা বলছেন, যেমন বানারহাটে একটি স্কুল, সেই স্কুলে বানারহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একসঙ্গে 11 শিক্ষকের চাকরি যায়। গণিত, রসায়ন, অর্থনীতির ক্লাস শিখে ওঠে। 3 শিক্ষাকর্মীরও চাকরি যাওয়ায় বাড়ে সমস্যা। সুপ্রিম নির্দেশে এবার ছন্দে ফেরার অপেক্ষায় স্কুল। স্কুলে তো 14 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলে তাদের চাকরি গিয়েছে। এর ফলে তোমাদের পড়াশোনায় কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটু তো হবেই সমস্যা। শিক্ষক তো অনেক চলে গেছে না, সমস্যা হবে একটু। তাতে কি ক্লাসের শিক্ষকরা সঠিকভাবে আসছেন না? ক্লাস ভালো করে হচ্ছে না। তোমরা কি চাও? শিক্ষকরা আরো আসলে আমাদের ক্লাস ভালো করে হোক। আমার স্কুলে 11 জনের চাকরি গিয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা আবার স্কুলে আসবেন
তারা দৈনন্দিন পঠন পাঠনে অংশগ্রহণ করবেন। এক কথায় আমাদের স্কুলের পঠন ছাত্রছাত্রীদের দিক থেকে এক বিরাট স্বস্তি। স্কুল চালাতে আপাতত আর কোনো অসুবিধা থাকবে না। এই মুহূর্তে তো এটা একটা বিরাট স্কুলগুলোর পক্ষে, শুধু আমার স্কুল কেন, অসংখ্য স্কুলের পক্ষে একটা স্বস্তিজনক বিষয়। আর দেখুন, ধূপগুড়ির ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল, সেই স্কুলের অবস্থা দেখুন, সেখানে ঝোপঝাড়ে ভরে গেছে, কারণ স্কুল বন্ধ হয়ে গেছে। কেন স্কুল বন্ধ হয়েছে? একজন শিক্ষক, তিনি মাসখানেক আগে মারা যান। একজন শিক্ষাকর্মী ছিলেন, তিনি স্কুল খুলতেন, কিন্তু সেই শিক্ষাকর্মী চাকরি নেই। বর্তমানে কোনো স্কুলে শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই। স্কুলের তালা খুলতে মৌখিকভাবে এক শিক্ষিকাকে পাঠানো হয়, তাতেও ভরসা পাননি অভিভাবকরা। পড়ুয়াদের নিয়ে চলে গেলেন অভিভাবকরা, আর তাই স্কুল বন্ধ হয়ে গেল। ছাত্ররা আছে কি না? কি কারণে? কি কারণে এখন মাস্টার মশাই নাই জন্য নাকি। ছাত্ররা যে কয়েকজন ছিল তাদেরকে কি করা হয়েছে? গার্জেন বললো আমার তো ছেলে মেয়ে ভালো মন্দ আছে, পরীক্ষাটা দিতে হবে, সেই জন্য কি অন্য স্কুলে নিয়ে গেছে? স্কুলে নিয়ে নিছে। এই স্কুলে কি তাহলে একটাও ছাত্র নাই এখনো? একজন আছে, একজনের তো আসেই না। তাহলে কি বন্ধই বলা চলে স্কুল? কি বলবো, মাস্টার মশাইও নেই। মাস্টার মশাই নাই। এবার এখানে মিড ডে মিলও তো হচ্ছে না, তাহলে হচ্ছে না। সমস্যা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতে খারাপ হচ্ছে। আমরা চাই স্কুলটা যেন আবার খুলে, তাহলে আশা করি ভবিষ্যতে বাচ্চাদের খুব ভালো হবে। যে ছাত্ররা এখানে পড়াশোনা করতে, তারা এখন কোথায় গিয়েছে? তাহলে কি অন্য স্কুল? তারা অন্য স্কুলে এখন পড়াশোনা করছে। তো কি কারণে? মাস্টার নেই বলে? মাস্টার নেই, বন্ধ, তালা খোলারই তো লোক নেই। অশান্ত শামশেরগঞ্জ, ধুলিয়ান, আর তারপরে ছন্দে ফেরার পরে পরেই আইসি বদল, পুলিশ কর্তা বদল। কথা বলবো প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আপনাদের জানাই যে শামশেরগঞ্জে আইসি বদল, সুতিতেও আইসি বদল, 2 থানার আইসিকে বদলি। কারা ছিলেন, কারা হলেন, জানবো প্রতিনিধি প্রণবের কাছ থেকে। দেখো, ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল শামশেরগঞ্জ এবং সুতি, এবং সেই ঘটনাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং শামশেরগঞ্জের ওসি ছিলেন শিবশঙ্কর প্রসাদ, তাকে সরিয়ে দিয়ে এলেন সুব্রত ঘোষ। এই সুব্রত ঘোষ কিন্তু দীর্ঘদিন ধরে দায়িত্ব ছিলেন শামশেরগঞ্জের ওসি পদে, কিন্তু দীর্ঘদিন দায়িত্ব ছিলেন। এবং সুতি থানাতে ওসি ছিলেন বিজন রায়, তাকে সরিয়ে দিয়ে নতুন দায়িত্বে এলেন সুপ্রিয় রঞ্জন মাঝি। এই সুপ্রিয় রঞ্জন মাঝি এবং সুব্রত ঘোষ দুজনেই কিন্তু মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন থানার দায়িত্বে কিন্তু ছিলেন, এবং তাদের উপরে কিন্তু দায়িত্ব দেওয়া হলো, এবং তাড়াতাড়ি করে যে জয়েন করার জন্য পুলিশের এই থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ওকে, আপনাদের শনিবারই দেখিয়েছিলাম একেবারে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, বাবা ছেলে, তাদের দুজনকেই কুপিয়ে খুন করা হয়েছিল। সেই খুনের ঘটনার তদন্তে সিট গঠন হয়েছে। এই অশান্তির তদন্তেই আজকে সিটের তদন্তকারীরা তারা গেলেন ওই 2 নিহতের বাড়িতে। এছাড়াও মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সিটের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা তদন্তকারীদের। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস একদল দুষ্কৃতীর হামলায় নিহত হন। সেই কেসে ইতিমধ্যেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম 2-1 দিন আগে, কালু নাদাব এবং দিলদার নাদাব। অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক, এবং বাড়ি জাফরাবাদে, যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি।